সরাসরি ফেসিস হোল্ডারকে তার 1 সপ্তাহের মধ্যে তার পদে গ্রহণ করতে হবে। কথা বলে সাদা অন্ধকার ছিল, কাস্টমার ছিল, তারা প্লাজায় এসে দেখে যে কোনো বিদ্যুৎ নাই। এই জেনারেটর নষ্ট হওয়ার পরে যখন মূল সময় ব্যবসায়ীদের মূল ইনকামের সময়, তখন যদি তাদের কারেন্ট না থাকে, তারা যদি ব্যবসা করতে না পারে, তখন আপনারা বলেন মসজিদ নয়। আমি বললাম আপনার কথা কখনো ঠিক নয়। মসজিদ আল্লাহর ঘর, এটা কারো বাতালার সম্পত্তি নয়। আমাদের নামে সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল আবেদন, যেভাবে পরিবেশ করতে পারি পরবর্তীতে আমার উনি বললেন না আপনি ভুল বলতেছেন আর আপনি আপনাকে নিজেকে কি মনে করেন। আমি বললাম যে আমি একজন ইমাম, নিজেকে ইমামই মনে করি। বলল না, আপনি ইমাম নন, আপনি হচ্ছেন প্লাজার একজন কর্মচারী। আমি বললাম আপনি সম্পূর্ণ ভুল কথা বলেছেন। একজন ইমাম কখনো কোম্পানির কর্মচারী হয় না, আর কোন মসজিদও কোম্পানির হতে পারে না। আমার ব্যবসা করতে পারবো অসম্ভব। এই জন্য প্রতি বছরে ব্যবসার পরিবর্তন হচ্ছে আর পরিবর্তন হচ্ছে, কিন্তু স্থায়ী ব্যবসায়ীরা কোনো ব্যবসা করতে পারছে না, পুঁজি করতে পারছে না, সঞ্চয় করতে পারছে না, এবং 2 পয়সাতে কাউকে দিলে সেটাও দিতে পারছে না। তার উপর রয়েছে আমাদের প্লাজার গুলজার সাহেবের অত্যাচার, নিপীড়ন এবং কেসের মামলা। এবং আমি আমার দোকানে নামাজ আদায় করি। যারা আমাদের বাড়িতে সেক্ষেত্রে ভুক্তভোগী আজকে প্লাজার ব্যবসায়ী হয়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। অনেক প্রকার সমস্যা, প্লাজার মধ্যে অনেক প্রকার সমস্যা হলে পরে এগিয়ে যায় সেটা সমাধান করার জন্য। গত বিদ্যুতের কোনো ব্যবস্থা সুব্যবস্থা না করে প্রশ্ন থেকে গেল। আমাদের মুসলমানের যেটি ভালো জায়গা, যেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যেটাকে মেনে চলি, উনি এটা সভাপতি। উনি কিভাবে মিথ্যার সাক্ষী হয়েছেন, এই সৈয়দপুরবাসীকে কি দিয়ে যাচ্ছেন, উনি কে নিয়ে যাবে? একমাত্র ব্যবসায়ীরাই পারে। সেই ব্যবসায়ীদেরকে আপনারা মিথ্যা মামলা দিয়ে, আজকে আপনি ঢাকায় চাঁদাবাজি মামলা দিয়েছেন 1 কোটি টাকার, যে আমাদের প্রতিনিধিরা আছে আপনার ঢাকার অফিস পর্যন্ত চেনে না, আপনার অফিস চেনে না। আপনি এই মিথ্যা মামলা করেছেন। এই মিথ্যা মামলার জন্য আপনাদেরকে এই প্রকল্প পরিচালক এবং এই প্লাজার মালিকদের মাপ চাইতে হবে সরকার ভাইদের কাছে। চলে গেছিলেন বিভিন্ন প্রোগ্রাম, সেখান থেকে অনেক মালিকের সাথে যোগ সাজস করে আমাকে একেবারে নিশ্চয় করে দিচ্ছেন। তারপরেও আমি প্লাজার ব্যবসা ছাড়ি নাই, এখনো প্লাজার ব্যবসা করতে এসেছি। প্রত্যেকটা মামলা, যে কোনো মামলা হলে পরে সৈয়দপুর প্লাজা যে কোনো মামলা হলে পরে উনি আমাকে এর মধ্যে নাম দিবেনি। আমি 2 নম্বর আসামি। কোন জায়গায় কোনো কিছু হলে পরে আমি 1 নম্বর আসামি। আমি কি ওনার দোষ করি, কি দোষ করছি না? আমি কোনো সমস্যা নিয়ে ওনার সাথে কথা বলতে গেলে 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি। দীর্ঘদিন জেনারেটরের সমস্যা নিয়ে কথা বলতে গেলে আমি 1 নম্বর আসামি। বাথরুমের সমস্যা, বাথরুমের দিন আজ পর্যন্ত দেখি নাই, চোখেই দেখি নাই কোন জায়গায় আছে না আছে। ওখানে আমরা যাই বলে 1 কোটি টাকা মামলা উনি আমাদের নামে দেন, আমরা কোনো কিছু করি না। যত নামাজ পড়েন, যত মিথ্যা কথা, যত রাজনীতি যত মিথ্যা কথা দিয়ে উনি রাজনীতি করে আসছেন, স্বাস্থ্য নিরাপত্তা সেই রাজনীতিতে উনি আমার এই বিপদের সময় আপনারা আগে আসেন, আমাকে সহযোগিতা করে আমার বক্তব্য শেষ করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই যে মামলা, আমরা সৈয়দপুর প্লাজার ব্যবসায়ী নাম জড়িত আছেন, আপনারা যারা বিভিন্ন ব্যবসায়ী রয়েছে, আপনারা আমাদের দিকে একটু দেখবেন। আমরা নিষ্পেষিত সৈয়দপুর প্লাজার সমস্ত ব্যবসায়ী একটি লোক। এই বিষাক্ত লোক আমাদের প্রকল্প পরিচালক গুলজার আহমেদ আপনাদেরকে ঠিক মতো এখানে থাকতে দিবে না, আপনাদেরকে ঠিক মতো
ব্যক্তি দিবে না। তাই এই সাপের বিষটা উঠাইতে গেলে আমাদের সাহেবের প্রকল্প পরিচালকের হাত পাথরে খবর দিয়ে আপনারা চলে আসে মামলা খান। আমার এখানে বক্তব্য আজকে আছে, আমি তখন দেখতেছি যে আমাদের এই এত হাজার হাজার লোক এই করে দেয়, কর্মচারী থেকে নিয়ে ব্যবসায়ী বিচার করবে। আমার কথাগুলো আপনারা শুনবেন। 1914 সালে বা 15 সালে যাই হোক, আমার কাছে কাগজটা নেই, কাগজটা আমার কাছে আছে, আনতে ভুলে গেছি। আমরা এই ত্রিকোণ ফোনের পর 34 শতকের জায়গার উপরে যে একটি পরিধি আছে যার নাম শেরপুর রাজা, তথাপি শেরপুর রাজা সুপার মার্কেট। এই শেরপুর মার্কেট, এই রাজা সুপার মার্কেটে আমরা যারাই আছি, যারাই ব্যবসা করি, তারা আমরা কিন্তু এক পরিবার। আজকে আমরা সবাই এক পরিবার। যদি একজনের নামে মামলা হয়ে থাকে তাহলে আমাদের সবার নামে মামলা হয়েছে, এটা আমাদের মাথা রাখতে হবে। কেননা আজকে যদি আমরা নিজের অধিকারে নিজের ভালোটা না বুঝি তাহলে আমরা কেউ আমার ভালোটা বুঝে দিতে পারবে না। আমাদের অধিকার যদি আমরা আদায় না করতে পারি, কেউ আমাদের অধিকার আদায় করতে পারবে না, কেউ অধিকার আমাদের আগে দেবে না। তাই আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি, আমরা সবাই এক হই আমাদের এই স্বৈরাচারী ফ্যাসিস্টবাদী গুজরাটকে তার প্রত্যেক দাবির এক দফায় দাবি দিচ্ছি আমরা। এই হই না, আমরা যদি নিজের ভালোটা না বুঝি কেউ আমাদের ভালো করতে আসবে না। আমরা আজকে খুব গর্বের সাথে বলি, এই বাংলাদেশ আমার। বলি কিনা বলেন? এই বাংলাদেশ আমার। কেউ কি দেখাইতে পারবে কারো বাংলাদেশে লেখা আছে কিন্তু বাংলাদেশ আমার? কেন বলি? আমরা এখানে জন্মগ্রহণ করেছি, আমরা এখানকার জাতীয়বাদী, এই জন্য বাংলাদেশ আমার। কত এই প্লাজা আমার, এই প্লাজা দোকান আমি খরচ করেছি, 500 টাকা দিয়ে খরচ করেছি। এই প্লাজা আমরা ব্যবসা করি, 500 টাকা দিয়ে ব্যবসা করি, কারো বাপের টাকা দিয়ে আমি ব্যবসা করি না। মামলা দিয়ে ভয় খাওয়াবে। আমাদের প্রান্তীয় ভাইরা আমাদেরকে একসাথে একযোগে এক প্লেট খাবে, একষ্টি হয়ে এই গুজরাটকে প্লাজা থেকে প্রতিহত করতে হবে। অন্যথায় আমাদের প্লাজা দিন দিন বসে যাবে। আজকে এই প্লাজায় যত ধরনের অনৈতিক ও সামাজিক কার্যকলাপ হয় তার সঙ্গে উনি প্রত্যক্ষভাবে জড়িত আছে, সেটা প্রমাণ আমার কাছে আছে। আমি এই বিষয় নিয়ে 52 পেজের একটি স্বরলিপি দেখে সৈয়দপুরের কমপক্ষে 10টি কনসার্ন ডিপার্টমেন্টে ঢাকা অফিসে পাঠিয়েছিলাম। এনারা সব অফিসে রোল সার্চ করে টাকা পয়সা দিয়ে আমাদের আন্দোলনকে থামিয়ে রেখেছে। প্রান্তীয় ভাইরা আমার, আমাদের এই যে উনি বলে আমরা চাঁদাবাজি করি, এই প্লাজা স্বত্বাধিকারী ভূঁইয়া স্যার তথা 4 জন শিয়ার। আমরা সর্বপ্রথম যখন নির্বাচিত হই আমাদের ফ্ল্যাগ স্ট্যান্ড ছিল না। আমরা ওনাকে বললাম, ভাই আমাদের একটু সৌন্দর্যের জন্য, প্লাজার গৌরবের জন্য একটা ফ্ল্যাগ স্ট্যান্ড করবো। ওনারা আমাদেরকে সহযোগিতা না করে বিদ্যালয় করতে গিয়েছেন। ওনারা বলেন আমরা 1 কোটি টাকা চাঁদাবাজি করেছি, এই সামান্য 14,000 টাকা দিতে ওনার গা কাঁপে, কারণ উনি তো এই পতাকার বিরোধী কাজ করে। এই জন্য এই পতাকা 70 টাকা উঠতে দিলে আমরা নিজস্ব টাকা দিয়ে, ব্যবসায়ীকে টাকা দিয়ে এই ফ্ল্যাগ স্ট্যান্ড করলাম। যে মানুষ 14,000 টাকা দিতে চায় না, সে আবার 1 কোটি টাকা দিবে? কি বলেন আপনারা? আমরা আমাদের এই মঞ্চ থেকে, এই শেরপুর প্লাজার পাশের পক্ষ থেকে, এই আমাদের সুশীল সমাজের পক্ষ থেকে আমাদের প্রশাসনের কাছে, আমাদের সম্মানিত আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মহোদয় হয়েছে, যেমন আমাদের ডক্টর ইউনূস স্যার বলেছেন আমরা আজকে পুরো বাংলাদেশ এক পরিবার, তদ্রূপ আমরা আজকে প্লাজা সম্পূর্ণ এক পরিবার। আমাদের এক ভাই নামে মামলা হয়েছে, একটু আমাদের সবার নামে মামলা হয়েছে। আর না হলে আপনাকে ক্ষমা চাইতে হবে এই শেরপুরবাসীর পক্ষে। আমি আপনাদের উপকার করতে এসেছি প্লাজাবাসী। আমি কোনোদিন কারো কাছে 1 টাকা চাইনি, আমরা কোনোদিন চাবো না। আমি পারলে উপকার করবো, না পারলে আমি আছি। আর অন্যথায় আপনাকে এই 72 ঘন্টার মধ্যে এই মামলা তুলে নিতে হবে, প্লাস এই গদি ছেড়ে চলে যেতে হবে আপনাকে। আপনি এইভাবে হয়তো আমাদেরকে ফাঁসাইতে পারেন না। হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গুলজার আহমেদ। উনি চাইলে
সৈয়দপুর প্লাজাকে উন্নয়ন করতে পারে, কিন্তু ওনার মন মানসিকতা এই সৈয়দপুর থেকে টাকা নিয়ে শামসুল হক ভূঁইয়ার পকেটে দেওয়া। আমি সোচ্চার হয়েছিলাম। আমাকে উনি একদিন অফিসে ডেকে বললেন যে আপনার এইরকম কড়া বক্তব্যের কারণে অনেক মুসলিম এই মসজিদে নামাজে আসে না, তারা বিভিন্ন মসজিদে চলে যায়। আমি বললাম কেমন? উনি আমাকে উদাহরণ দিলেন যে আমি ওয়াক্তে ওই মসজিদে গিয়েছি, সেখানে গিয়ে দেখি আমাদের প্লাজার বহু মুসলিম এই মসজিদে নামাজে আসছেন। আমি তাদের জিজ্ঞাসা করলাম, তারা বললেন যে ইমাম সাহেব এমন কিছু কথা বলে যেগুলো আমাদের পছন্দ না, এই জন্য আমরা এই মসজিদ ছেড়ে, প্লাজা মসজিদ ছেড়ে এই মসজিদে নামাজে আসি। আমি ওনাকে ঠান্ডা মাথায় বললাম, চাচা আপনার কথা আমি মানলাম যে তারা আমার কথা ভালো লাগে নাই, এই জন্য এই প্লাজা মসজিদ ছেড়ে ওই এসি লাগানো মসজিদে ওনারা গেছেন। তো আপনি কিসের জন্য প্লাজা মসজিদের সভাপতি হয়ে আমার প্লাজা মসজিদ ছেড়ে এই মসজিদে নামাজে গেছেন? এটা আগে জবাব দেন। ওনাকে আমি এই কথা যখন জিজ্ঞাসা করলাম, উনি আর কোনো জবাব দিতে পারে নাই। আমি বললাম, দেখেন আপনার সুবিধার জন্য আপনি জানলি ভাবে ওই মসজিদ ছেড়ে এই মসজিদে নামাজে আসছেন, তো কখন কোন মুসলিম কোন মসজিদ থেকে কোন মসজিদে যাবে এটা ইমামের দায়িত্ব নয়। সুতরাং এইভাবে কোনো বিষয় নিয়ে আপনি আমার সঙ্গে কখনো কথা বলবেন না। এমনিভাবে বিভিন্ন সময়ে যখন উনি আমাকে যখন দেখছেন যে আমি বলতে রাজি না, সর্বশেষ উনি আমাকে অফিসে ডাক দিয়ে বললেন যে আপনি প্লাজা মসজিদকে কিরকম মসজিদ মনে করেন? আমি বললাম আলহামদুলিল্লাহ, সৈয়দপুর প্লাজা মসজিদ জাতীয়ভাবে গোটা পৃথিবীতে এক একটি মসজিদ রয়েছে, এটিও একটি মসজিদ আল্লাহর ঘর। উনি বললেন না, অন্যান্য মসজিদ আলাদা, প্লাজা মসজিদ হচ্ছে আলাদা, এটা হচ্ছে প্লাজা কর্তৃপক্ষের নিজস্ব মসজিদ। এটা আমাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, উনি সৈয়দপুরবাসীকে কি দিয়ে যাচ্ছে? আমাদের এই ভোট ছেলেগুলোকে আমাকে আপনি যাচাই করতে পারেন। এই সৈয়দপুরের লোক অবশ্যই আমাকে চেনে। আমি কি করি, আমি আল্লাহর রহমতে আমার কোনো ব্যাড রেকর্ড নাই, তারপরেও ইনি সিঁড়ি হবে, হয়েছে লিফট, হয়েছে চলন্ত লিফট। আজকে এই প্লাজার বয়স আজ পর্যন্ত আমরা একটা লিফট পাই না। আপনার যতক্ষণ করি আপনি আমরা বাসায় ফিরবো না। আপনাকে আরো কঠোরভাবে বলতে চাই, এখানে আপনি যত দুর্নীতি করছেন সেটার বিচার এবং সেটার হিসাব নেওয়ার জন্য দায়িত্ব আছে আমাদের। আর একটা মিথ্যা মামলা যদি আপনারা দেন, আপনাদের বাসায় ইট খুলে আমরা নিয়ে আসবো। আপনারা এখানকার শক্তি, আপনারা এখানকার ক্ষমতা, আজকে যে অন্যায়গুলো করছে, যে অপরাধগুলো করছে, আজকে তারা মন থেকে শুনবেন, তাদের ইনকামের জন্য দিচ্ছে না, আপনাদের মাথার উপর ছাড়। আপনারা ব্যবসায়ী, আপনাদেরকেও দেখতে হবে তাদেরকে। আজকে মানববন্ধন তাদের বাচ্চাকে নিয়ে ঘুরতে আপনারা আপনাদের এই পরিবেশ আজকে এত বড় আমরা যারা কাপড় ব্যবসা করি তার 2-4 পয়সা উপার্জন করবো। আমরা বিভিন্ন জায়গা থেকে দুঃখের সাথে